প্রিয় দর্শক, সুন্দর একটা সকালের অপেক্ষা ছিল আমাদের। নতুন সরকার গঠন হলো, দেশটা এগিয়ে যাবে এই প্রত্যাশায় আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজানুর রহমান। সংবাদপত্রের বাংলাদেশ অনুষ্ঠানে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক শফিকুল করিম সাবু। কেমন আছেন? শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। যেটা আমরা প্রত্যাশা করছিলাম, আমরা প্রায় প্রতিদিনেই একটা সুন্দর সকালের অপেক্ষা করছিলাম। দেশটা সুন্দর হবে, মানুষের মুখে হাসি ফুটবে এবং সব কিছু নর্মাল হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। তা আশা করছি যে নতুন সরকার সেই জায়গাটা, সেই পরিবেশটা তৈরি করবে। পত্রপত্রিকা আজকে কী আছে একটু পড়ে শোনাই আপনাকে। দৈনিক প্রথম আলো, নতুন পুরনো মিলিয়ে বড় মন্ত্রিসভা, তারেক রহমানের হাত ধরে নতুন পথ চলা শুরু। শুরুতেই জটিলতার মুখে সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া। দৈনিক যুগান্তর, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নযাত্রা, 50 সদস্যের মন্ত্রিসভার শপথ। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ। দৈনিক সমকাল, বড় মন্ত্রিসভায় শুরু তারেক রহমানের, সেই খলিলুরকেই পররাষ্ট্রমন্ত্রী করল বিএনপি, কেমন হলো মন্ত্রিসভা। কালের কণ্ঠের শিরোনাম, অনেক চ্যালেঞ্জ নিয়ে স্বপ্নযাত্রা, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি, নিয়েছে জামায়াত। প্রধানমন্ত্রী তারেক রহমান, নির্বাচন থেকে ক্ষমতার শিখরে তারেক রহমান, দৈনিক ইত্তেফাকের শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ, শপথ নিয়ে নাটকীয়তা। মানবজমিনের শিরোনাম, তারুণ্য নির্ভর মন্ত্রিসভা, 25 মন্ত্রী 24 উপমন্ত্রীর শপথ, 41 জনেই নতুন মুখ। খবরের কাগজ, প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, একজন রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথ পরিক্রমা, আপাতত ফাইলবন্দি জুলাই সনদ। আমাদের সময়, তারেক রহমান সরকারের যাত্রা শুরু। আমার দেশ, তারেক রহমান প্রধানমন্ত্রী, গণভোটে না ভোটের ব্যবচ্ছেদ। দৈনিক সময়ের আলো, তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা, বিভাজন ছাড়াই 296 এমপির শপথ পড়ালেন সিইসি। বাংলাবাজার পত্রিকা, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা। রূপালী বাংলাদেশ, গণতন্ত্রের শুভ সূচনা, যেভাবে রাষ্ট্রনায়ক তারেক রহমান। আপনি শিরোনাম শুনলেন, ওই যে স্বপ্নের কথা বলছিলাম শুরুতেই, যে নতুন দেশ, নতুন স্বপ্ন, নতুন সরকার, সব কিছু মিলে মানুষের যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশার জায়গাটা হলো সব কিছু ভালো থাকবে, আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হবে, দ্রব্যমূল্যের দাম কমবে, মূল্য কমে যাবে, সব মিলে একটা ভরসার জায়গাটা তৈরি। তো আপনাকে একটু প্রশ্ন করি, নতুন পুরনো মিলিয়ে বড় মন্ত্রিসভা গঠন হলো, তারুণ্য নির্ভর মন্ত্রিসভায় 100 জনেরই কিন্তু নতুন মুখ। কি বলবেন, কেমন লাগলো? তারেক রহমান নিজেই তো একজন নবীন, জি, হ্যাঁ, সেই অর্থে উনি মাত্র 60-এ পদার্পণ করেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন এবং আমরা শুনতেই পাচ্ছিলাম প্রথম থেকেই যে উনি হয়তো একটু তারুণ্য নির্ভর মন্ত্রিসভা গঠন করবেন এবং সেটা করেছেনও। এবং তাদের এর মধ্যে কিন্তু আছে যারা কোনোদিন মন্ত্রী হয়নি, এমপি হয়ে প্রথমবার মন্ত্রী, এরকম বোধহয় মানে এটা তো একটা বিষয় না, একদম এমপি হওয়ার সাথে সাথে মন্ত্রী, এরকম অনেককে হয়েছে। এবং অনেক যারা পুরনো, যারা অনেকে মন্ত্রী ছিলেন, তাদেরকে উনি বাদ দিয়েছেন বা উনি রাখেননি, কোনো কারণে হয়তো রাখেননি, প্রাধান্য দেওয়ার জন্য তরুণদেরকে। এবং তরুণরা, আমরা তরুণ বলছি, কিন্তু এদের বয়স কিন্তু কারো 50-এর কম না, 45 থেকে 50-এর মতো কম। এবং এইটা কিন্তু আপনাকে প্রথম ভাবতেই হবে, এই সময়টা কিন্তু তারুণ্যের সময়। হ্যাঁ, এবং আমরা যে যুগটা পার করছি, এটা কিন্তু তরুণদের নেতৃত্বের যুগ, এবং তরুণদের আস্থা, তরুণদের স্বপ্ন, তরুণদের বিশ্বাস, তরুণদের নেতৃত্বে কিন্তু আমাদের মানতেই হবে। এবং এই যে নির্বাচনটা, এটা কিন্তু তারুণ্যের যেই মানে সংগ্রাম যেটা হয়েছিল, জুলাই সংগ্রাম, এটাকে আমরা ভুলে গেলে চলবে না। সেই জুলাই সংগ্রামের পর দিয়েই কিন্তু এই আজকে যে পথটা চলা হলো, সেই পথ চলা, ইলেকশন হলো, নির্বাচন হলো, এরকম সব নবীন ছেলেপেলেরা, লোকজন নির্বাচনে জিতে আসলো সব জায়গায় কিন্তু, মানে এবং দেখুন এনসিপি থেকে কিন্তু 6 জন জিতেছে, সমস্ত তরুণ ছেলেপেলেরা। তো বিএনপির যেই যে ক্যাবিনেটটা হয়েছে, আমরা প্রথমে শুনেছিলাম যে ক্যাবিনেটটা একটু হয়তো ছোট আকারে হওয়া হতে পারে, কিন্তু এখন তো দেখলাম যে 49-এর সাথে আরও 10 জন উপদেষ্টা আছে, তারপরে 59 জন হলো। তো এখন ওনাকে সরকার চালাতে হবে, উনি ভালো বোঝেন কীভাবে চলতে হবে। কিন্তু যেই জিনিসটা আপনি প্রথমে বলেছেন, একটি সুন্দর সকাল, আমরা সকলে সুন্দর সকাল কেন, আমরা সুন্দর 5টি বছর দেখতে চাই। এই 5টি বছরে থাকবে না করে হিংসা, বিদ্বেষ,
মূল্যস্ফীতি থাকবে, এবং সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা হবে, হয়তো আপনি প্রশ্ন করতেন আমাকে একটু পরেই, যে রমজান নক করছে দরজায়। রমজানের প্রসঙ্গটা আসি, একটু পরে আসবো, কিন্তু তার আগে আপনাকে আর একটা জিনিস বলতে চাই, যেটা সুন্দর সকালের কথা বলছিলাম আপনাকে। এই যে শপথ গ্রহণকে কেন্দ্র করে শুরুতেই যে একটা টানাপোড়েন, সকালে এক সিদ্ধান্ত, বিকেলে আবার আর এক সিদ্ধান্ত, তারপরে সংস্কার নিয়ে সংস্কারে সই করা না করা, তা ব্যাপারটা কি মনে হয় না যে আমরা যদি শুরুতেই এরকমের একটা অস্থির পরিস্থিতি দেখাই, তাহলে তার নানা ধরনের উপসর্গ ঢুকে যাবার সম্ভাবনা থাকে এবং ষড়যন্ত্র সুরে যাবার সংগ্রাম। এবং জনগণের কিন্তু খুব মানে আমি যেই কয়েক জায়গায় আমি দেখেছি, গতকালকে আমি টেলিভিশনে লক্ষ্য করেছিলাম, এবং সেখানে এখন কিন্তু লোকজন একটা শান্তি চায়, স্বস্তি চায়। নির্বাচিত অনেক হয়েছে, এখন নতুন সরকার এসেছে, দেশটা এখন এগিয়ে। আমরা 17টা বছর কষ্ট করেছি, এই 17টা মাস কষ্ট করেছি, এখন আমরা একটি নির্বাচিত সরকার দেখতে চাচ্ছি। এইখানে কেন এত বিকারিংস হবে, কেন তো গন্ডগোল হবে? একটা জিনিস দেখেন, পরিবর্তনটা কিন্তু ব্যাপক, খুব প্রশংসার পরিবর্তন। যেমন বিরোধী দলীয় নেতা হয়েছেন জামাতের আমির, এবং উপনেতা হয়েছেন তাহের, চিফ হুইপ হয়েছেন নাহিদ ইসলাম। তো এই পরিবর্তনগুলো তো পজিটিভ, এই আলোচনা তো শুভ আলোচনা। এবং দেখেন এই সরকারের অনেকগুলো জিনিস কিন্তু নতুন, যেমন ধরুন যে এই প্রথম সিইসি শপথ পড়ালেন। আচ্ছা, এই একই প্রেসিডেন্ট বিগত 3টি ক্যাবিনেটকে উনি শপথ পড়িয়েছেন। এবং আপনি যেটা প্রসঙ্গটা তুললেন, এখানে স্যালুট করতেই হয়, আমাদের সংবিধান কিন্তু আমরা খুব আপহোল্ড করেছি, এবং এটা কিন্তু আমাদের অর্জন। এবং দেখেন আপনি মির্জা ফখরুল আলমগীর, সালাউদ্দিন সাহেব, আমাদের এখনকার প্রধানমন্ত্রী, উনি কিন্তু বরাবরই বলেছেন 1971-এর মুক্তিযুদ্ধ, সংবিধান, এটা নিয়ে কোনো আলাপ চলবে, কোনো বিতর্ক চলবে না। এবং অবশ্যই একই সাথে জুলাই আন্দোলনকে এবং বলেছে যে তারা বলেছে, সালাউদ্দিন সাহেব গতকাল কি বলেছেন, যে জুলাইয়ের যে স্পিরিট, সেটা আমরা অক্ষরে পালন করব। তো সেই জন্য যেটা প্রশ্ন আপনাকে করছিলাম, সেই জন্য কি একটা আয়োজনকেও তো সময় দিতে হয়, তাই না? আপনি বসবেন, আপনি আয়োজনটা কি করবেন, সেই সময়টাও তো দিতে হয়। কিন্তু পরিস্থিতিটা কখনো কখনো দেখছি যে ধরনের বক্তব্য, বিশেষ করে প্রচার মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেরকম একটু বক্তব্য দিয়ে, সেটা মনে হয় একটু উস্কানিমূলক। এই উস্কানিগুলো আজকাল লোকজন বুঝে গেছে, আজকাল বুঝে গেছে যে এগুলো ঠিক না। যেমন গতকালকে জামাত শপথ নেবে কি নেবে না, এই একটা দোচালায় ছিল, এইটা দিস ইজ নট, এইটা ভালো না। এই সময় এই জিনিসগুলো লোকজন একদমই পছন্দ করে না। লোকজন এখন শান্তি চায়, স্বস্তি চায়। তারা ঘরে মানে কষ্ট করবে ঠিক আছে, কিন্তু যেন দেশে শান্তি বিরাজ করে, সে যত কাজে যে ঠিকমতো ফেরত আসতে পারে, এই জিনিসগুলি। আপনি দেখেন বাংলাদেশের জনগণের কিন্তু চাহিদা একেবারে কম। আপনি তাকে একটা দ্রব্যমূল্যের সহনীয় পরিস্থিতি দেন, রাস্তাঘাটটা একটু ভালো করে দেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি করেন, আর কিচ্ছু না। আপনি মানে একদিকে ধনীর পর ধনী লোকজন হয়ে যাচ্ছে, তারা কিন্তু রাজনীতি তাকায় না, ভাই আমি ঠিকমতো দুবেলা খেতে পারলাম কিনা, আমার ছেলেটা স্কুল গেল কিনা, আমি স্বাস্থ্য ব্যবস্থা পেলাম কিনা, দে আর সো হ্যাপি অ্যাবাউট দিস, আর কিচ্ছু চায় না। আমরা যদি এইটুকুই করতে পারি, এই নতুন সরকার, আমার মনে হয় যে তাদের জন্য সামনের দিনগুলো খুব ভালো হবে। মন্ত্রিসভায় নতুন যে মুখগুলো, তারুণ্য দেখলেন আপনি, বিশেষ করে একটি পত্রিকার শিরোনাম হয়েছে ওই রকম, সেই খলিলুর রহমানই মন্ত্রী হলেন, তা সেই কথাটা কেন উঠল? আচ্ছা, এটা উঠলো কি জানেন, যে খলিলুর রহমান সাহেবকে নিয়ে অনেক বিতর্ক ছিল। উনি বলা হয়েছিল যে উনি আমেরিকার লোক, এবং সেখান থেকে উনি এখন মানে আমাদের নতুন যে সরকার এসছে ক্ষমতায়, তারা ভালো বলতে পারবেন যে তাকে কেন নেওয়া হয়েছে। নিশ্চয়ই তার কোনো যোগ্যতা আছে, সেই কারণে তাকে অবশ্যই। হ্যাঁ, এবং আমি ওনার বায়োডাটাটা পড়ে দেখেছি, হি ওয়াজ ফার্স্ট, মানে তার পড়াশোনায় যে, এবং কি বলে সরকারি যে চাকরি পরীক্ষা, সেই পরীক্ষায় উনি খুব ভালোভাবে কাজ করেছেন। এখন এটা নির্ভর করে যে সরকার যারা চালাচ্ছে তাদের উপরে, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। এখন আমরা যেটা জানি না, নিশ্চয়ই পজিটিভ কোনো কারণ আছে, পজিটিভ কারণের জন্য হয়েছে। কারণ এই সময় মানে তারেক রহমান সাহেব এমন কোনো ভুল করবেন না যেটা লোকজন এর কাছে দৃষ্টিকটু। আপনার কিন্তু একটা কথা মনে রাখতে হবে, জনগণ এটা কিন্তু আলোচনা করে। দেশ থেকে তারেক রহমান সাহেব যখন চলে গেলেন, সেই তারেক রহমান এবং ফিরে আসা তারেক রহমান একেবারে আলাদা মানুষ, একেবারে গালফ অফ ডিফারেন্স, একেবারে আলাদা মানুষ, দেশাত্মবাদী উদ্বুদ্ধ একজন মানুষ। আমরা একটু অন্য রকমের আর একটি আলোচনা আপনার সাথে করতে চাই, যেটা হচ্ছে যে
তরুণদের তো একটা সম্ভাবনার জায়গা ছিল, তরুণরা নানা ধরনের আন্দোলন এবং সেই প্রতিবাদটাও করেছে। তা সব কিছু মিলিয়ে তারুণ্যের একটা মন্ত্রিসভা হলো আমরা দেখলাম। তা আপনার কি মনে হয় যে এখন যে তারুণ্যের উপলব্ধি, পালস যেটা বলি আমরা, এই সরকারকে সেটা বুঝতে পারবে, মনে হয় সেইভাবে আগাবে? এই সরকার যদি বুঝতে না পারে তাহলে তো আমরা আরেকটা ভুলের দিকে যাব। আচ্ছা, আমার কেন জানি মনে হয়, আপনি যে জিনিসটা বলেছেন সেখান থেকে আমি শুরু করি। জি জি। 17 বছর আগের তারেক রহমান সাহেব আর এখনকার তারেক রহমান সাহেব, গালফ অফ ডিফারেন্স। জি। সেই উনি উপলব্ধি করেছেন। অনেকে বলে যে উনি, অনেকে যারা তাকে সমালোচনা করেছিলেন, উনি দিল্লি, লন্ডন থেকে বসে উনি কী করবেন, না, উনি লন্ডন থেকে বসেই পার্টিটা চালিয়েছেন। সেই পার্টিকে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় তাকে ক্ষমতায় এনেছেন। কাজেই তার চারটিখানি ব্যাপার না। এবং এটা তাকে দেখুন, এবং ওই সময় কিন্তু তার দলের ভিতরে প্রচুর সিনিয়র লোকরা ছিল, তারাও তার নেতৃত্ব মেনে নিয়ে কাজ করেছে, অনেকে বেরিয়েও গেছে। এটাই কিন্তু সময়ের দাবি। হ্যাঁ, তারাও কিন্তু দেখেন, তারা কিন্তু তার সাথে এখন পর্যন্ত ঠিক মতো ইয়ে করেছেন তাকে। এই যে শুরুতে যেটা আমরা ভালো ভালো খবর দেখলাম, যেমন শুল্ক মুক্ত গাড়ি এমপিরা নেবেন না, জামাত বোধহয় আগে বলেছে এবং বিএনপিও বললো, তো এটা তো একটা সুন্দর, এটা খুবই পজিটিভ। এবং দেখুন যে এটা মানে ব্যাপারটা যে খুব একটা বড় কিছু তা না, কিন্তু এই যে পরিবর্তনটা শুরু হলো, এটা তো একটা বড় ব্যাপার। অবশ্যই একটা বিরাট বড় ব্যাপার। এবং এই কমিটমেন্টটা, দিস কমিটমেন্ট হ্যাজ বিন গিভেন টু দ্য নেশন। জনগণের কাছে এই কমিটমেন্টটা আছে, বিশ্বাসের জায়গা তৈরি হলো, যে বিশ্বাসের জায়গা, যে এই এতজন সাংসদ এবং আপনার বিরোধী দলে যারা আছেন, এবং আমরা দেখবেন যে ইট উইল, আদার্স উইল অলসো ফলো সুট। তারাও বলবে যে অবশ্যই অবশ্যই অবশ্যই। তারা নিজেরা এখন আইডেন্টিফাইড হতে চাবে না। একজন লোক দেশের সংখ্যা, দেশের মানে কি বলে মেম্বার অফ পার্লামেন্ট, তার কাছে গাড়ি কি, তার কাছে জমি কি, একটা তুচ্ছ ব্যাপার। আপনি কল্পনা করে দেখেন যে 18 কোটি মানুষের মধ্যে আপনি 300 জনের সংসদ, সেখানে আপনি একজন সাংসদ, আপনার জন্য গাড়ি ম্যাটার করে? আপনার জন্য একটা জমি ম্যাটার করে, 5 কাঠা জমি? কিন্তু বিগত সরকারের আমলে এই জিনিসগুলি হয়েছে দেখেই তো সেই বিরোধটা তো সেখান থেকে, এবং বৈষম্যটা তো সেখান থেকেই শুরু হয়েছে। এখন লোকে বলে যে গতকালকে এই যে অ্যানাউন্সমেন্টটা, এটা কিন্তু খুব ভালো অ্যানাউন্সমেন্ট হয়েছে। লোকজন মধ্যে সন্তোষ ছিল, আচ্ছা এরা কি আবার গাড়ি তাদের মতো করবে? হ্যাঁ, এরা কি আবার জমিতে হাত দিবে, এরা আবার অমুক করবে? না। অনেক 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 ধন্যবাদ। একেবারে শেষের দিকে প্রায়, আপনার ওই যে আপনি সেই প্রসঙ্গটা আপনি তোলার চেষ্টা করেছিলেন, আমাদের দেশে যেটা হয়, পৃথিবীর বিভিন্ন দেশে উৎসব পার্বণে দ্রব্যমূল্যের দাম কমায় দেওয়া হয়, আপনি নিশ্চয়ই আমার চেয়ে বেশি ভালো জানেন। আমরা বিদেশে গেলেই দেখি যে বিশেষ ছাড়, বিশেষ অমুক, কিন্তু আমাদের দেশে উল্টো পরিস্থিতি। রমজান একটা পবিত্র মাস শুরু হলো এবং ঈদ উৎসব সামনে, এখন হবে কি দাম বাড়ানোর প্রতিযোগিতাটা শুরু হবে, সেটা অতীতে ছিল। আমরা কি প্রত্যাশা করতে পারি যে এইবার বোধহয় সেই উপসর্গ থাকবে না? কালকে আমি এরকম একটা আলোচনায় আমি দেখছিলাম, সেখানে তারা বলছিল যে এই সরকারের উচিত হবে, যত ব্যবসায়ী যারা আছে, এই সরকারের কিন্তু প্রচুর ব্যবসায়ী যারা সাংসদ হয়েছেন, এদের সাথে আলাপ করে যদি ঠিকমতো বোঝানো যেতে পারে যে একটা সহনশীল পর্যায়ে রাখতেই হবে। কিন্তু এই যে এটা কিন্তু অ্যাসিড টেস্ট ফর দিস গভর্নমেন্ট, শুরুতেই একেবারে শুরুতেই তারা কিন্তু একটি খুব বিধ্বস্ত অবস্থায় বাংলাদেশটাতে তারা ক্ষমতায় এসছে। সমস্ত জায়গায় নৈরাজ্য ছিল। এই যে 17 মাসে যে সরকার ক্ষমতায় ছিলেন, তারাও কিন্তু দেশটাকে ঠিকমতো চালাতে পারেননি। এই নৈরাজ্যের অবস্থার মধ্যে দিয়ে এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে। তার সামনে প্রচুর চ্যালেঞ্জ, আপনি নেম এনিথিং, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, মানে সমস্ত জায়গায়। এবং মরার উপর খাড়া ঘা, এই ইউনূস সরকার সাহেবরা করলেন কি, একটা সরকারি কর্মচারীদের মাত্র 22 লক্ষ বেতন, এই ধাক্কাটা কিন্তু সামলাতে হবে। হ্যাঁ, এই বেতন কাঠামো দিয়ে গেলেন। কেন দিয়ে গেলেন? বিএনপি কি পচানোর জন্য? দরকারটা কি ছিল? এই তো কোন আপনার সাথে এই নিয়ে আমি এই অনুষ্ঠানে আবার আলাদা করেছি। এখন ওই কথায় ফেরত আসি যে রমজান মাস আসছে, রমজানে সকলেই চাবে যে একটু ভালো মন্দ খেতে, একটু কম দামে খেতে, স্বস্তির সাথে যারা তার জীবনযাপন করতে পারে, রমজানে রোজা রাখতে পারে। দ্রব্যমূল্য যদি ঊর্ধ্বগতি হয়ে যায়, তখন হবে কি, ওই বলবে যে কি হলো, তাহলে কি চেঞ্জ হলো? ওই তো আওয়ামী লীগ গেছিল, তারপর অমুক আসলো, অমুক আসলো, তখন হয় কি লোকে কম্পারিজন করা শুরু করে। এই কারণে এই সরকার প্রথমেই যদি লাগামটা টেনে ধরে, তাহলেই সব থেকে ভালো হয়। এবং এই সরকারকে বুঝতে দিতে হবে সকলকে যে আমরা আছি, আমরা এখানে এসেছি আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। আপনাকে কি আমাদের পেশাগত ব্যাপারে একটা প্রশ্ন করব, যে এই প্রশ্নটি শিরোনাম হয়তো হয়নি, হবে হয়তো সামনে।
এই যে বিগত সময়ে সংবাদপত্র বা বিশেষ করে সাংবাদিকতার বিভিন্ন সাংবাদিকদের উপরে যে মামলা, অনেক অযৌক্তিক মামলা, তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে এবং সব কিছু মিলিয়ে এখন কি একটা পরিবর্তনের জায়গায় আসা দরকার না, যে তারা কি, তাদের ব্যাপারটা কি দাঁড়াবে, তারা কি আসলে দোষী? আমার মনে হয় সরকার এটা দেখবেন উনি, এবং গতকালকে দেখলাম জহিরুদ্দিন স্বপন সাহেব যিনি তথ্য উনি বেশ কিছু কথাবার্তা বলেছেন, স্বাধীনতার ব্যাপার বলেছেন, অমুক করে বলেছেন, এবং আমি আশা করব এই সরকার এই জিনিসটাকে দেখে। স্বপনের কথা বললেন, ব্যক্তিগতভাবে আমার খুব পরিচিত মানুষ তিনি, তো তার মানে তার সবকিছু চিন্তা ভাবনা খুবই পজিটিভ, এটা আমি অন্তত বলতে পারি। আমার মনে হয় যে এখন তো অন্তত পক্ষে সাংবাদিকতার জায়গায় সাংবাদিক কোনো গাড়ি পোড়াবে, অপহরণ মামলা বা মৃত্যু মামলায় তাকে জেলে রাখা হবে, এই বিশ্বাসটা তো করতে পারি না। এইটা মানে অনেকগুলো কেস হয়েছে যেগুলো কেস মানে সাধারণ লোকজনই হাসাহাসি করে। এখন মনে করেন আমাদের সাংবাদিকরা অমুককে মারতে গেছিল, উনি মাসে না। এখন আমি কিন্তু একটা জিনিস আপনার সাথে একটু, সাংবাদিকরা যে ফেরেশতা তা না। সাংবাদিকদের মধ্যেও আমার এই পেশাগত জায়গায়, আপনার পেশাগত জায়গায় অনেক অপকর্মেরও দায় আছে আমাদের, কিন্তু যেটা যোগ্যতা এবং যেটা সত্য, সেই সত্যটা তো উৎখাটিত হওয়া উচিত। অপরাধ যিনি করেন নাই তাকে তো আপনি ওইভাবে আটকায় রাখতে পারেন না। হ্যাঁ, এবং আমি আশা করব যে সরকার যারা আটক অবস্থায় আছেন তাদেরকে জামিন দিয়ে দিবেন, জামিন দিয়ে বিচার করুন। অবশ্যই কেউ বিচারের বাইরে যাতে না যায়। এখন আপনি এসে ছেড়ে দিবেন, সেটা দৃষ্টিকোণ ঠেকবে। আপনারা তাদের বিচার করে দেখেন, তারা যদি দোষী হয়, তারা যেই দোষে আপনি তাকে জেলে পুরেছেন মানে বিগত সরকার, সেই দোষগুলো দেখে বিচার করেন, অবশ্যই বিচার করেন। এবং তারাও চাইবে যারা এখন জেলে আছে তারা নিজেরাও সাম্প্রতিক সময়ে আনিস আল উমেগের কথাই বলি যে তাকে আটক করা হলো কি হত্যা মামলা দেখিয়ে, তো এটা কি আমাদের বিশ্বাসযোগ্য হয়? সরি, আমি না, এটা তো বিশ্বাসযোগ্য হয় না। আমি দেখেন বিগত সরকারের কতগুলো মানে যেই ইন্টারিম গভর্নমেন্ট চলে গেল, সেই সরকার আমাকে বলেছে মত প্রকাশের স্বাধীনতা, আচ্ছা, এই জন্য কাউকে আটক করা হবে না। আনিস আলমগীর হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ, যে সে কিছু বলেছিল, বলার পরে তাকে আপনি যে মত প্রকাশের স্বাধীনতা বললেন, মাননীয় প্রধান উপদেষ্টা সাবেক সরকারের তিনি কিন্তু শুরুতে এসেই বলেছেন আপনারা খুব খোলামেলা কথা বলবেন, আপনারা যা মনে আসে খোলামেলা বলবেন, কিন্তু এই খোলামেলা বলতে চাই তো ঝামেলাটা হলো। এবং যারা খোলামেলা বলেছে তারা কিন্তু অন্যায় কিছু বলেনি। একেবারে শেষের দিকে আমরা এখন কি আমরা আস্থা রাখতেই পারি রমজান মাসের পরেই তো বিদ্যালয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে। ছাত্ররা বিশ্বকার একটা আন্দোলনের পরে একটা পরিবর্তন এনেছে, স্যালুট করি সেই জায়গায়, কিন্তু এইবারের সরকারের কি দায়িত্ব হবে না যে না, সকল শিক্ষা প্রতিষ্ঠানে সেই সুষ্ঠু পরিবেশ নিয়ে আসা, শিক্ষার পরিবেশটা তৈরি করা? এটা নিশ্চয়ই হবে। এবং এই নির্বাচনের বেশ কিছুদিন আগে একটা অনুষ্ঠানে আমার সাথে যার ভদ্রলোকের দেখা হয়েছিল, তিনি কি মন্ত্রী? তিনি এখন মন্ত্রী হয়েছেন, এই এডুকেশন মন্ত্রী। তাকে আমি বলেছিলাম, বলে দেখেন আমি তো জানি না আমি জিতবো কিনা, জিতলেও মন্ত্রী হতে পারবো কিনা। এখন উনি দুটোই হয়েছেন, জিতেছেন, মন্ত্রী হয়েছেন। আমি নিশ্চয়ই, আমার বিশ্বাস যে সরকার সব দিকেই লাগাম করবে। প্রথম দিকেই যদি এই সরকারকে সব থেকে প্রমাণ করতে হবে যে আমরা আছি, ফাংশনিং, আমরা একটা ফাংশনাল গভর্নমেন্ট, এই জিনিসটা যদি প্রমাণ করতে পারে তাহলে সব জায়গায় আস্থা জোগাড় করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি যে প্রত্যাশাটা ব্যক্ত করলেন সেটা সাধারণ মানুষের, জনগণের, দেশের জনগণের। একটা নতুন সরকার প্রতিষ্ঠা হলেও তাকে অন্তত আমাদের সময় দিতে হবে, তাকে সময় দেওয়ার জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টাটা জরুরি। আমরা যেন ওই তথাকথিত মবের সৃষ্টিটা না করি। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই কথা হবে। খোদা হাফেজ।